নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতামতের শীর্ষক, মোদি শাহের নেতৃত্বে লুট হয়ে যাচ্ছে জমি, জঙ্গল, নদী, পাহাড়। আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ জল, জঙ্গল, জমি, নদী, পাহাড় আজ এক অভূতপূর্ব সংকটের সামনে দাঁড়িয়ে আছে। লুট তো আগেও ছিল, এমন নয় যে লুট আগে ছিল না, কিন্তু এরকম আলিবাবা 40 চোরের গল্প আগে ভারত দেখেনি। উন্নয়নের দোহাই দিয়ে বা আইনি মারপ্যাঁচ ব্যবহার করে যেভাবে এই সম্পদগুলো সাধারণ মানুষের অগোচরে, চোখের আড়ালে লুট হয়ে যাচ্ছে, তা কেবল পরিবেশগত বিপর্যয় নয়, এটা কেবল পরিবেশের প্রশ্ন নয়, পরিবেশের গোষ্ঠীর ষষ্ঠী পুজোই নয়, এক জাতীয় অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে ভারতের অন্যতম প্রাচীন এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাবল্লী পর্বতমালা নিয়ে কিছুদিন আগে যে সিরিজ অফ ডিসিশন, যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু এটা আবার বলছি, কেবল পরিবেশের প্রশ্ন নয়, জুড়ে গেছে মানুষের জীবন জীবিকার বিষয়গুলো। সাধারণ মানুষের চোখের আড়ালে পাহাড় কাটার আইনি ছাড়পত্র দেওয়া হচ্ছে, যা কার্যকর হলে আর কিছুদিনের মধ্যে মানচিত্র থেকে আরাবল্লীর অস্তিত্ব মুছে যেতে পারে। আরাবল্লী ভ্যানিশ। আসুন ভারতের প্রাকৃতিক সম্পদ লুটের বিভিন্ন দিক, বিশেষ করে আরাবল্লীর সংজ্ঞা বদলের যে পেছনের যে গল্পটা এবং তার সুদূর প্রসারী এক বিরাট প্রভাব নিয়ে কিছু কথা বলা যাক। একটু পড়লেই, একটু দেখলেই জানা যাবে, যারা গেছেন তারা জানেন, আরাবল্লী পর্বতমালা কেবল কিছু পাথুরে পাহাড়ের সারি নয়, এটা উত্তর ভারতের জলবায়ু নিয়ন্ত্রক, ওয়েদার কন্ট্রোল ওয়াল। ওয়েদার কন্ট্রোল ওয়াল, মরুভূমির অগ্রযাত্রা, মরুভূমি এগিয়ে আসার যে জায়গাটা, সেগুলোকে রুখে দেওয়ার একটা প্রাকৃতিক দেওয়াল। আমরা সবাই জানি যে আমাদের উত্তরে হিমালয় আছে, যার ফলে উত্তরের সেই ঠান্ডা শুষ্ক বাতাস আমাদের এখানে ঢুকতে পারে না। ঠিক সেরকম আমাদের উত্তর পূর্ব জুড়ে বিশাল জায়গা জুড়ে, উত্তর পশ্চিম জুড়ে একটা বিশাল জায়গা জুড়ে এই আরাবল্লী পর্বত রয়েছে, যা আমাদের মরুভূমিকে এগোতে দিচ্ছে না। ঠিক তার পেছনে মরুভূমি থেকে গেছে। অর্থাৎ যদি এই পাহাড় না থাকে, তাহলে কিন্তু মরুভূমি এগিয়ে আসবে। কেবলমাত্র মরুভূমি এগিয়ে আসবে না, মধ্য ভারতের গোটা পরিবেশটা একেবারে আলাদা হয়ে যাবে। আর পরিবেশ আলাদা হলে জীবিকা, মানুষের থাকা বাঁচা সবটাই এফেক্টেড হবে। গুজরাট থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লি, এনআরসি পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালা প্রায় 670 মিলিয়ন বছরের পুরনো। 670 মিলিয়ন বছরের পুরনো। আর আজ সুপ্রিম, এবং মাথায় রাখুন, এটা কিন্তু হিমালয়ের চেয়ে অনেক পুরনো। আর সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে আরাবল্লীর যে নতুন সংজ্ঞা গ্রহণ করা হয়েছে, নতুন ডেফিনেশন দেওয়া হয়েছে, কোনটা আরাবল্লী তার একটা ডেফিনেশন দেওয়া নিয়ে একটা ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। নতুন সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো ভূখণ্ডকে আরাবল্লী পাহাড় হিসেবে গণ্য করতে গেলে, এই এলাকার, যে এলাকার কথা আমি বললাম, রাজস্থান থেকে দিল্লি, এনআরসি পর্যন্ত যে এলাকা, সেই এলাকার মধ্যে কোনো জায়গাকে আরাবল্লী পাহাড় হিসেবে বলতে হলে তার উচ্চতা স্থানীয় সমতল ভূমি, লোকাল রিলিফ থেকে অন্তত 100 মিটার বা তার বেশি হতে হবে। এই লোকাল রিলিফ ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আপনার চোখে যা সমতল, তেমন এক জায়গা থেকে 100 মিটার ওপরে বা তারও বেশি ওপরে হলে সেটা আরাবল্লী। 100 মিটারের তলায় হলে সেটা আরাবল্লী নয়। আরো ভালো করে বুঝিয়ে বলছি। আপাত দৃষ্টিতে এটা একটা টেকনিক্যাল মেজারমেন্ট বলে মনে হবে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে একটা ধ্বংসের বীজ। এর আগেই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 3 ডিগ্রি ঢাল, 3 ডিগ্রি স্লোপের একটা ফর্মুলা ব্যবহার করে আরাবল্লীকে চিহ্নিত করতে, বেশ জটিল এই ফর্মুলা,
কিন্তু এর ভিত্তিটা কি? এর ভিত্তিটা ছিল, ধরুন এইটা সমুদ্রপৃষ্ঠ, মানে সমুদ্রে সি লেভেল। এই সি লেভেল থেকে রাজ্যের সেই এলাকার সর্বনিম্ন উচ্চতা, এটা হচ্ছে কি সর্বনিম্ন উচ্চতা, সেটাকে ভিত্তি ধরা হয়ে এইবারে রাজস্থানের ক্ষেত্রে এই ভিত্তিটা ছিল 115 মিটার। মানে এই সি লেভেল থেকে 115 মিটার উপরে উঠলেই সেটা কিন্তু আরাবল্লী পাহাড়। 115 মিটার উঁচু হলে সেটা পাহাড়, আর তা কেটে রাস্তা ঘর বা তৈরি করা যাবে না, বা ওই খনি উত্তোলন ইত্যাদিও হবে না, মানে মাটি খুঁড়ে খনি বার করার ব্যাপারটাও হবে না। বহু রকমের নিষেধাজ্ঞা ছিল ইত্যাদি। কিন্তু নতুন একটা কায়দা করা হলো লোকাল রিলিফ। এইটা খুব মজার ব্যাপার। ধরুন এইটা হচ্ছে গিয়ে এইখানে সি লেভেল, এখান থেকে আপনি একটা পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠেছেন, এই উচ্চতা মাপা হবে। এইবারে অনেক উঁচু পাহাড় যদি অপেক্ষাকৃত উঁচু মালভূমির ওপরে অবস্থিত হয়, মানে আপনি এখানে উঠলেন, ওঠার পরে এটা একটা মালভূমি, এইবারে মালভূমির পরে আবার একটা টিলা, ধরুন একটা পাহাড়, এবারে আপনি সি লেভেল থেকে 150 মিটার চড়েছেন, এখানে কিন্তু কাটা যাবে না, তার কারণ সি লেভেল থেকে 150 মিটার। এবার 150 মিটারের উপরে উঠে প্রায় ধরুন 6-7 কিলোমিটার একটা প্লেন জায়গা, মালভূমি, প্লেটো অঞ্চল। এরপরে আপনি একটা 50 মিটার উঁচু পাহাড় আছে, আপনি কেটে ফেলতে পারবেন, কারণ বলছে এই লোকাল রিলিফ থেকে 50 মিটার উঁচু, মানে 100 মিটারের তলায় যা হবে সেটাকে কেটে ফেলা যাবে, ভেঙে ফেলা যাবে, সেখানে রাস্তাঘাট তৈরি করা যাবে, সেখানে বাড়িঘর তৈরি করা যাবে। নতুন আইন বলছে সেটা কাটা যাবে, কারণ লোকাল রিলিফ থেকে সেটা মাত্র 50 মিটার উপরে। কিন্তু আগে কাটা যেত না। কেন কাটা যেত না? কারণ সি লেভেল থেকে প্রথমে উঠেছেন আপনি 150, তারপরে 50, তাহলে যোগ ওটা 200 মিটার উপরে, কাজে 200 মিটার উপরে কাটা যেত না। এখন কিন্তু দিনে ডাকাতি শুরু হয়ে গেল, অর্থাৎ যে জায়গাটা মালভূমি সেখান থেকে যে জায়গাটাকে সেটাকে আগে কেটে ফেলো, তারপরে সেখানটায় করে আরো খানিকটা এগিয়ে গিয়ে সেখান থেকে যেটা উঁচু সেটাকে কেটে ফেলো। এই কাজ চলতে শুরু করে দিয়েছে। এই নতুন ডেফিনেশনের ফলে আরাবল্লীর প্রায় 90% বেশি এলাকা আইনি সুরক্ষা, যে আরাবল্লী পর্বতমালা, এখানে কিছু করা যাবে না, তার বাইরে চলে যাবে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী রাজস্থানের 15টা জেলার, যেখানে আগে 1,18,575টা পাহাড়কে মিলিয়ে আরাবল্লীর অংশ ধরা হতো, এখন সেটা 100 মিটারের ফর্মুলায়, মানে লোকাল থেকে 100 মিটার ফর্মুলায় মাত্র 1048টা পাহাড় টিকে থাকবে। অর্থাৎ 99% বেশি পাহাড় এখন খনি উত্তোলন বা আবাসন তৈরির জন্য রেডি হয়ে গেল। কেবল আদানি আম্বানিদের অপেক্ষায় তারা বসে রয়েছে, কখন প্রভুদের হাতে গিয়ে পড়বে, তারা সঙ্গে সঙ্গে যন্ত্রপাতি এনে কেটে ছারখার করে দেবে। পাহাড়ের একেবারে ওপরে রিসর্ট হবে, সুইমিং পুল হবে, যেখানে খনি আছে সেখানে গর্ত খোঁড়া হবে, ভারী ভারী যন্ত্রপাতি এনে মাটি কেটে খনিজ পদার্থ বের করা হবে, আরাবল্লী ভ্যানিশ হয়ে যাবে। একেই বলা হচ্ছে চোখের আড়ালে লুট, যেখানে আইনের সংজ্ঞাকে, ডেফিনেশনকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যাতে প্রাকৃতিক ধ্বংসলীলা এক দারুণ রক্ষা কবচ, এক আইনি বৈধতা পেয়ে যাবে। আরাবল্লী অঞ্চলে পাহাড় কাটার প্রধান উদ্দেশ্য দুটো, এক হচ্ছে মূল্যবান খনিজ তোলা, আর দুই হচ্ছে দিল্লির কাছাকাছি হওয়ায় বিলাসবহুল আবাসন বা রিয়েল এস্টেট প্রজেক্ট গড়ে তোলা, বা দিল্লির কাছাকাছি না হলেও একটা পাহাড়ের টিলার ওপরে সুন্দর একটা প্রজেক্ট, সেখানে বড় লোকেদের বাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, এক একটা ফ্ল্যাটের দাম 4 কোটি, 8 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা হবে। এটাই ঘটনা। হরিয়ানা দিল্লির সীমান্ত এলাকায় আরাবল্লীর উচ্চতা অনেক কম। নতুন 100 মিটারের সংজ্ঞায়, ডেফিনেশনে এই নিচু পাহাড় বা টিলাগুলো সব বাদ পড়ে যাবে, সব। এর ফলে গোরগাঁও বা ফরিদাবাদের মতো এলাকায় বিশাল বিশাল পাহাড়ি জমি এখন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের নাগালে চলে আসবে। কি আনন্দ আকাশে বাতাসে! এমনকি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের আবাসন তৈরি হবে, তারপর একদিন ধস নেবে, সবটা চুরমার হবে। আদানি কোথায়, আদানি কোথায়? মোদিজি গিয়ে কুমিরের কান্না কেঁদে মরবেন। মেরে মা কে নাম পর এক পেড় লাগাউঙ্গা নাটক করবেন। কিন্তু এত কিছু সময় সামনে আসার পরেও নির্লজ্জ পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন বা দাবি করেছেন, খনি উত্তোলনের জন্য খুব সামান্য এলাকা, মাত্র 0.19% ছাড়া হয়েছে, বাকি এলাকা সুরক্ষিত থাকবে। এটা একটু পিছিয়ে পড়া যেতে পারে, কিন্তু আইনটা রয়ে গেল। প্রশ্ন থেকেই যাবে, যে অবৈধ খনন নিয়ে প্রশ্ন থাকবে। আরাবল্লী রেঞ্জের বহু জায়গায় এর আগে লাইসেন্স প্রাপ্ত খনির বাইরে পাহাড়ের অস্তিত্ব মুছে দেওয়া হয়েছে।
হরিয়ানার গুড়গাঁও, নু, ফরিদাবাদে খনি উত্তোলনের ফলে পাহাড়গুলো এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে, গেলেই দেখা যাবে, বোঝা যাবে যে সেখানে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাই আর তৈরি করা যাবে না, অসম্ভব হয়ে গেছে। বালু পাথর মাফিয়াদের দাপটে পাহাড়ের গায়ে বনভূমি সাফ করে দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব যদি 500 মিটারের কম হয় তবে সেই মাঝখানের এলাকাটাকেও পাহাড়ি রেঞ্জের মধ্যে ধরা হবে। এবারে মাফিয়ারা কায়দা করে করছে কি, 500 মিটারের বাড়াচ্ছে, দুধার থেকে কেটে কেটে আগে বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে বলছে দেখুন তো দুটো তো আলাদা, তাহলে এখানে আমরা কনস্ট্রাকশন করতেই পারবো। মানে প্রথমে হয়তো যেটা ছিল 400 মিটার, এবারে দুধার থেকে কেটে কেটে সেটাকে প্রথমে এধার থেকে কাটছে, কেটে এধার থেকেও কাটছে, কাটতে কাটতে এটা যেই 500 হয়ে যাচ্ছে, কিছুই না 50 মিটার করে কাটা দুধার থেকে, 500 মিটার হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছে এটা 500 মিটারের দূরত্ব, এবারে মেপে দেখে নিন, এখানে আমরা বাড়ি তৈরি করব, হয়ে গেল, এটা আর পাহাড় নয়। পরবর্তীকালে সেই এলাকাটাকে খনি বা আবাসনের জন্য অপাহাড়ি জমি হিসেবে ঘোষণা করে নিল। আগে কিনলো পাহাড়ি জমি বলে, কম পয়সায় ওখান থেকে কিনে নিল, কোনোভাবে একটা কাগজ তৈরি করলো, তারপরে এটা অপাহাড়ি জমি হিসেবে কনভার্সন করে নিল, জমি লুট চলছে। এটাই এটাই জমি লুটের পদ্ধতি। আর এর ফলে কি হলো, বাবা বলা ভালো কি হচ্ছে, আরাবল্লী পর্বতমালা ধ্বংস হওয়ার সরাসরি প্রভাব পড়ছে দিল্লির বাতাস, উত্তর ভারতের উর্বর কৃষি জমির ওপরে। থর মরুভূমি থেকে আসা ধুলোবালি গরম হাওয়াকে আটকে রাখে এই পর্বতমালা, একে বলা হয় গ্রিন ব্যারিয়ার, সবুজ প্রাচীর। আর যখন পাহাড়গুলো কেটে সমতল করে দেওয়া হচ্ছে তখন মরুভূমির ধুলো অনায়াসে দিল্লি এনসিআর অঞ্চলে ঢুকছে। রাজস্থানের রাজমের থেকে ঝুনুঝুনু পর্যন্ত পাহাড়ের সারিতে ইতিমধ্যে 12টা বড় ফাটল বা গ্যাপ তৈরি হয়েছে, যেখান দিয়ে মরুভূমির বালি পূব দিকে এগোচ্ছে। আর ক্রমাগত এই ধ্বংসলীলার ফলে দিল্লির বাতাসের মান, যেটাকে একিউআই বলা হচ্ছে, খারাপ হচ্ছে খারাপ হচ্ছে খারাপ হচ্ছে। এমন নয় যে আজকে খারাপ হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে খারাপ হচ্ছে। পাহাড়ের জঙ্গলগুলো ধুলো আটকে একটা প্রাকৃতিক এয়ার ফিল্টার হিসেবে কাজ করতো, জঙ্গল সেটাই কাজ করে মূলত। এখন সেই জঙ্গলগুলো সাফ করে দেওয়ার ফলে সেখানে ক্র্যাশার জোন বা পাথর ভাঙার কল বসানো হচ্ছে, আরো বেশি ধুলো আসছে। হরিয়ানা রাজ্যের বনভূমি মাত্র 3.6%, যেটা ছিল 19%, সেটা কমে 3.6% হয়ে গেছে। ভারতের মধ্যে সবচেয়ে কম, সবচেয়ে বেশি জায়গায় যারা ছিল সেগুলো কমে যাচ্ছে। নতুন নিয়মে নিচু টিলাগুলো বাদ পড়লে এই সামান্য বনভূমিও ধ্বংস হয়ে যাবে, যেটুকু আছে সেটুকুও যাবে। এর ফলে কেবল ধুলোবালি নয়, তাপ প্রবাহ, হিট ওয়েভের প্রকোপ বাড়বে, অনেক গুণ বেড়ে যাবে। পাহাড় লুটের আর একটা ভয়াবহ দিক হলো জলের সংকট। আরাবল্লীর পাথুরে গঠনে অনেক ফাটল এবং গর্ত থাকে, সেটা ন্যাচারাল গর্ত। বিভিন্ন সময় বর্ষার জলকে সরাসরি মাটির তলায় পৌঁছতে সাহায্য করে, একে বলা হয় ক্রিটিক্যাল ওয়াটার রিচার্জ জোন। বিভিন্ন জায়গায় এরকম ওয়াটার রিচার্জ জোন আছে। বিজ্ঞানীদের মতে আরাবল্লীর প্রতি হেক্টর পাহাড়ি অঞ্চলে বছরে প্রায় 20 লক্ষ লিটার জল রিচার্জ করার ক্ষমতা রাখে। বৃষ্টি হয়ে ধুয়ে বেরিয়ে যায় না, তারা গিয়ে তলায় জমা হয়। কিন্তু খনির কারণে যখন পাহাড় কেটে গভীর গর্ত করা হবে তখন ভূগর্ভস্থ জলের আধার বা অ্যাকুইফার গুলো নষ্ট হয়ে যাবে। রাজস্থান এবং হরিয়ানার বহু এলাকায় ইতিপূর্বে জলস্তর 1500 থেকে 2000 ফুট নিচে নেমে গেছে। নদীর উৎস মুখগুলো শুকিয়ে যাচ্ছে আর চাষবাস লাটে উঠেছে। বালি মাফিয়ারা নদীর তলদেশ করে বালি তুলে নেওয়ায় জলের ধারণ ক্ষমতা কমছে এবং বন্যার সম্ভাবনা বাড়ছে। জমি আর পাহাড়ের এই লুট আসলে মানুষের বাঁচার রসদ, জলের ওপরে সরাসরি আক্রমণ। কেবল পাহাড় নয়, এই আসমান জমিন জঙ্গল লুটের গল্প ছত্তিশগড়ের হাসদেও অরণ্য অঞ্চল বাদ দিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। হাসদেও বাঁচাও একটা আন্দোলন চলছে, সারা দেশ জুড়ে এই আন্দোলন চলছে। ছত্তিশগড়ের এই ঘন অরণ্যকে বলা হয় মধ্য ভারতের ফুসফুস। কয়লা খনি তৈরির নামে এখানে যেভাবে লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে তা জমি বন লুটের একটা নোংরা চেহারা। সাম্প্রতিক তথ্য বলছে একটা বিশেষ খনি প্রকল্পের জন্য প্রায় 6 লক্ষ গাছ কাটার অনুমোদন দেওয়া হয়েছে। কার খনি হতে পারে বুঝে নিন। হ্যাঁ, ঠিক ধরেছেন, লুটেরাদের বাপ আদানিদের প্রজেক্ট। হাসদেও অঞ্চলে আদিবাসীদের গ্রামসভা, গ্রাম কাউন্সিলের অনুমতি ছাড়া জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছে। এতদিন মাওবাদীদের জন্য কেউ ঢুকতে পারতো না, তো সেই মাওবাদীরা শেষ, মাওবাদীরা খতম। মাওবাদীদের লাশ দেখিয়ে উল্লাস করছে এঁটো কাটা খাওয়া সাংবাদিক, অ্যাঙ্কারনিরা। এখন সেখানে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তারা চুপ করে বসে আছেন, কারণ প্রভু দিয়ে দিয়েছেন মাছের মাথা কিংবা কাঁটা। তাই খেয়ে ওনারা এখন অন্য ধরনের উল্লাসে মত্ত। এখন খোলা মাঠ, পুলিশি পাহারা দিয়ে জঙ্গল কাটা হচ্ছে এবং যারা প্রতিবাদ করছেন তাদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে।
এই বনভূমি ধ্বংসের কারণে হাতি অন্যান্য বন্যপ্রাণের আবাসস্থল নষ্ট হচ্ছে, যার ফলে মানুষ হাতি সংঘাত উত্তরোত্তর খালি এখানে নয় সারা ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে। ভারতের সংবিধানে পঞ্চম তফসিল এবং পিএসি যে আইন আছে, আদিবাসীদের যে অধিকার থাকার কথা সেটা কর্পোরেট স্বার্থে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। আদিবাসীদের জমি আপনি নিতে পারেন না, যদি নিতে হয় তাহলে সেখানে তাদেরকে বসাতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে, তাদের গ্রাম সভা থেকে পাস হলে তবে সেটা করা যাবে। কোনো তোয়াক্কা করা হচ্ছে না। এটা কেবল জঙ্গল লুট নয়, এটা আদিবাসী মানুষ, সমাজ, তাদের সংস্কৃতির উপর একটা চরম আঘাত। নদী ভারতের প্রাণরেখা, কিন্তু বর্তমানে নদীগুলো মাফিয়াদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বিহারের সোন নদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম পর্যন্ত বালি চুরির একটা বিশাল চক্র কাজ করেই যাচ্ছে। ইডি পশ্চিমবঙ্গের বালি পাচার কাণ্ডে শত শত কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে, কিন্তু কাউকে ধরতে পারছে না। মাথা তাদের হাতে আসছে না, কোথায় সেই মাথা কেউ জানে না। অবৈধভাবে মেকানাইজড ড্রেজিং বা যন্ত্র দিয়ে বালি তোলার ফলে নদীর গঠন বদলে যাচ্ছে। বিহারে এর ফলে বিপন্ন প্রজাতির যে গ্যাঞ্জেটিক ডলফিন তারা প্রায় শেষ, তাদের আর দেখাই যাচ্ছে না। ডলফিনরা সাধারণত পরিষ্কার এবং ধীর গতির জলে থাকতে ভালোবাসে, কিন্তু বালি উত্তোলনের ফলে, বালি তুলে নেওয়ার ফলে জল ঘোলা হয়ে যাচ্ছে এবং তাদের খাদ্যের উৎস মাছের সংখ্যা কমে যাচ্ছে। হরিয়ানার যমুনা নদীর তলদেশ মাফিয়ারা এমনভাবে খুঁড়ে ফেলেছে যে নদীর গতিপথ বদলে যাওয়ার উপক্রম হয়েছে, নদী অন্যদিকে ঘুরে যাচ্ছে, কৃষি জমিতে নোনা জল ঢুকে পড়ছে। নদীর এই লুট ভারতের গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। এমন এমন মাছ যা আগে, আজ থেকে 15-20 বছর আগে ছিল, এখন আর দেখাই যাচ্ছে না সেগুলো। পাহাড় এবং পাথর লুটের চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি উত্তরাখণ্ডের যোশীমঠ শহরে। উন্নয়নের নামে ভঙ্গুর হিমালয়ের বুকে বড় বড় জলবিদ্যুৎ প্রকল্প এবং টানেল তৈরির জন্য ডিনামাইট ব্যবহার করা হয়েছে। যোশীমঠ শহরটা এখন আক্ষরিক অর্থে মাটির নিচে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঘরবাড়িতে চওড়া চওড়া ফাটল এবং হাজার হাজার মানুষকে ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হতে হচ্ছে। এমন নয় যে এগুলো জানা ছিল না, এমন নয়। বিশেষজ্ঞরা অনেক আগে থেকে সতর্ক করেছিলেন যে যোশীমঠ একটা প্রাচীন ভূমিধসের উপরে গড়ে ওঠা শহর, এখানে ভারী নির্মাণ কাজ করা ঠিক নয়। কিন্তু কে কার কথা শোনে? পর্যটন, বিদ্যুতের লোভে পাহাড়ের পায়ের কাছে নদীর গতিপথ রুদ্ধ করা হয়েছে, পাহাড় খুঁড়ে সুড়ঙ্গ বানানো হয়েছে, আর খামখেয়ালি উন্নয়নের খেসারত দিতে হচ্ছে সাধারণ পাহাড়ি মানুষকে। হিমালয় অঞ্চলের এই বিপর্যয় আসলে প্রকৃতি লুটের একটা দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক ফলাফল। প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভারতের আদালতগুলো অতীতে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। 96 সালের MC মেহতা মামলা থেকে শুরু করে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট বারবার পাহাড় জঙ্গল রক্ষার নির্দেশ দিয়েছে। কিন্তু আইনি লড়াইয়ের মাঝে সরকারের পক্ষ থেকে নতুন নতুন নীতি বা ডেফিনেশন নিয়ে এসে পুরনো সুরক্ষাগুলোকে শিথিল করে দেওয়ার চেষ্টা চলতেই থাকে, যেটা এখন আরাবল্লী নিয়ে করা হচ্ছে। মোদি জামানাতে সেটাই নিয়ম, যা আগে নিয়ম ছিল না। লুটেরাদের সর্দার যেমন চাইছে মোদি শাহ ঠিক সেটাই করে চলেছেন। যেমন আরাবল্লীর ক্ষেত্রে 100 মিটারের ডেফিনেশন নিয়ে আসার ফলে দীর্ঘদিনের অর্জিত আইনি সুরক্ষা দুটোই ভ্যানিশ হয়ে গেছে। আদালতে এখন সাস্টেনেবল মাইনিং ম্যানেজমেন্ট প্ল্যান বা টেকসই খনি ব্যবস্থাপনার কথা বলছে, কিন্তু এই পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন খনি ইজারা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাতে কি মাফিয়া এবং কর্পোরেট গোষ্ঠীগুলো সবসময় আইনি ফাঁকফোকর খোঁজার চেষ্টা করতে থাকে। এই পরিস্থিতিতে আরাবল্লী বাঁচাও বা হাসদেও বাঁচাওয়ের মতো নাগরিক আন্দোলনগুলোই একমাত্র ভরসা। সাধারণ মানুষের সজাগ দৃষ্টি না থাকলে পাহাড়ের পাথরের নদী বালি রাতের অন্ধকারে ট্রাকে করে শহরের অট্টালিকা বানাতে চলে যাবে, আর গ্রামগুলো পড়ে থাকবে হাহাকার নিয়ে। লুট হয়ে যাচ্ছে জমি, জঙ্গল, নদী, পাহাড়। এটা কেবল একটা আক্ষেপ নয়, এটা একটা রূঢ় বাস্তবতা। আরাবল্লীর পাহাড় কাটা থেকে শুরু করে হাসদেওর জঙ্গল সাফাই বা নদীর বালি চুরি, সবকিছুর পেছনে রয়েছে একটা বিশেষ প্রভাবশালী চক্র এবং একটা ভুল উন্নয়নের ধারণা। আমরা যদি মনে করি পাহাড় কেটে নদী খুঁড়ে কেবল কিছু মানুষের পকেট ভরলে দেশ উন্নত হবে, জিডিপি বাড়বে, ট্রিলিয়ন 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 ট্রিলিয়নের ইকোনমি হবে, তবে তা হবে একটা আত্মঘাতী পথ। প্রকৃতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটা আগামী প্রজন্মের আমানত। একটা প্রজন্ম আর একটা প্রজন্মের কাছে সেই প্রকৃতির সমস্ত সম্পদ দিয়ে যায়। আমাদেরও সেই প্রজন্মের জন্য সেই সম্পদকে রাখতে হবে দেবার মতন করে। আরাবল্লীর মতো প্রাকৃতিক ঢাল যদি ভেঙে পড়ে, তাহলে উত্তর ভারতে কৃষি জনজীবন ছারখার হয়ে যাবে। আমাদের প্রয়োজন এমন একটা নীতি যেখানে পাহাড়ের উচ্চতা 100 মিটার কিনা সেটা না মেপে পাহাড়ের পরিবেশগত অবদানকে গুরুত্ব দেওয়া হবে। আরাবল্লীকে একটা অখণ্ড জীবন্ত বাস্তুতন্ত্র হিসেবে, একটা ইকোসিস্টেম হিসেবে দেখে
বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করাটা এই সময়ের দাবি। কোথাও কিচ্ছু করা যাবে না ওখানে, কারণ যা করবেন আগামী ভবিষ্যৎ, সেখানে গিয়ে আমরা তার তার সে উসুল করে নেবে আমাদের কাছ থেকে সেই জায়গাটা। জমি জঙ্গল নদী পাহাড় রক্ষার লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা আমাদের নিজেদের পৃথিবীতে টিকে থাকার লড়াই। এই লুটতরাজ এখনই না থামলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেবল বিষাক্ত বাতাস আর শুকনো নদী ছাড়া কিচ্ছু অবশিষ্ট থাকবে না। সেদিন আপনার পরবর্তী প্রজন্ম আপনার দিকে আঙুল তুলে বলবে আপনারা কি করেছিলেন। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।